ওয়েলকাম অন পডকাস্ট জয়লা এখন আমরা ফেসবুক ইনস্টাগ্রাম যাই খুলি সবার প্রথম কথাতেই আজকে এক দোকানে বাচ্চা বিরিয়ানি, কালকে উজ্জ্বলদা বিরিয়ানি, পরশুদিন আমেরিকান দাদা বিরিয়ানি। এখন ঘরে ঘরে সবাই ফুড ব্লগার হয়ে গেছে। 2024 দাঁড়িয়ে ফুড ব্লগ না হয় না, মানে বর্তমানে ফুড ব্লগ নেই, মানে এটা ইন্টারভিউ হয়ে গেছে। আচ্ছা, ফুড ব্লগাররা কি স্ক্যাম করছে? যখন ব্যাপারটা হয় আর এক সপ্তাহ পরে ওই দোকানদার আমাকে ডেকেছে, নন্দিনী দি যেই কিছু কিছু ব্যবহার ভিডিওতে আমরা দেখেছি সেগুলো কি সত্যিকারের নাকি স্ক্রিপ্টেড থাকে? রিসেন্টলি একটা ভিডিও ছেড়েছে অক্ষয় তার চ্যানেলে, যে প্রতিটা খাবার খেয়ে দিয়ে বলছে দারুণ, সুপার। তোমার মতে কি বলে, খাবার দাবার কি সত্যি ভালো? দেখো, নিজের খাবার কোনোদিন খারাপ বলতে নেই। খাবার দাবার কি আদৌ ভালো বলতে হবে একদম। যে ফুড ব্লগারদের কি লবিবাজি হয়? লবিবাজির মধ্যে নেই, কোনো গ্রুপের মধ্যে নেই। আমি আমার মতো করি, আমার মতো ঘুরি, সেজন্য আমি একা। হাই গাইস, আমি সুমন আর পডকাস্ট বেলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের পডকাস্টটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের পডকাস্টে আমাদের টপিক থাকবে হলো ফুড ব্লগ। হ্যাঁ, ফুড ব্লগ, যেই সব জিনিস নিয়ে এখনকার টাইমে প্রচুর কন্ট্রোভার্সি চলছে। ফুড ব্লগারদের ভিডিও নাকি স্ক্রিপ্টেড হয়, ফুড ব্লগারদের নাকি ইনকাম অফ সোর্সগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, ফুড ব্লগারদের নাকি কথায় কথায় এখন লিগাল কেস হয়ে যাচ্ছে। এইসব বিষয়গুলো আলোচনা করার জন্য আজকে আমাদের অতিথি বাপন বাঘ, যাকে তোমরা দ্য ফুডি বাপন বলেই চেনো। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এনজয় করো। সো ওয়েলকাম অন পডকাস্ট জয়লা বাপন। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। খুব ভালো লাগছে এখানে এসে। কেমন আছো বলো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? একদম খুব ভালো আছি। ওকে, আজকে আমাদের টপিকটা হলো ফুড ব্লগ। একদমই তাই। যেটা মানে এখন আমরা ফেসবুক ইনস্টাগ্রাম যাই খুলি সবার প্রথম কথাতেই কিছু না কিছু আসতে থাকে। আজকে এর দোকানে বাচ্চা বিরিয়ানি, কালকে উজ্জ্বলদার বিরিয়ানি, পরশুদিন আমেরিকান দাদার বিরিয়ানি, কিছু না কিছু আসছে। তা মানে হঠাৎ করে ফুড ব্লগারদের এরকম উত্থানটা কিভাবে হলো? দেখো, আমি যদি বলি, আমার জার্নিটা শুরু হয়েছিল 2021 সালে। 2021 সালের মানে ধরো ডিসেম্বর এন্ডের দিকে আমি স্টার্ট করি আমার জার্নি। তো সেখানে আমরা 3 বন্ধু মিলে আমরা স্টার্ট করেছিলাম এই ইউটিউব লাইনটা। তো আমরা কিছু ব্লগার্সকে দেখেছিলাম প্রথম যে এগুলো কিভাবে তৈরি হচ্ছে, মানে কোনো দোকানে গিয়ে ভিডিও করা কিভাবে সম্ভব। আমি ভাবতাম এটা বিরাট কিছু ব্যাপার, যে অনেক ক্যামেরাস লাগে, অনেক মাইক লাগে, বা অনেক একটা টিম লাগে, যে জন্য একটা ফুড ব্লগ মানে শুটিং হয় আর কি। তো সেই মতো করে আমি একজনকে দেখি, নাম নিচ্ছি না, তো একটা বড় ফুড ব্লগারকে দেখি। তো তাকে দেখে আমরা 3 জন অ্যাকচুয়ালি তাকে ডেকেছিলাম একটা জায়গাতে, একটা দোকানে। তখন আমরা তাদেরকে একটা মানে ভাবতাম যে তারা একটা সেলিব্রিটি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন তাকে ডাকি, এবং তাকে দেখে আমরা একটা মানে বিরাট একটা ভাবি যে মানে এরকম একটা ফুড ব্লগার আমাদের সামনে এসে। তো তখন তার সঙ্গে দেখা হয়ে সে জাস্ট দেখে একটা ক্যামেরা, জাস্ট নর্মাল একটা অ্যান্ড্রয়েড মোবাইল এবং একটা ছোট্ট তারের মাইক, যে বইয়ের যে মাইকগুলো হয় দেখবে, অনেক বড় তার যেগুলো হয় না, একদম ওই মাইক লাগিয়ে সে রাস্তার ধারে চেঁচিয়ে একটা ভিডিও বানাচ্ছে। আমরা সেখান থেকেই দেখেই শকড হই যে কি করে সম্ভব। মানে আমরা এটা মানে মোবাইলে দেখছি, ইউটিউবে দেখছি ভিডিওটা, যে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হচ্ছে, এটা কি করে একটা মোবাইলের থ্রুতে ভিডিওটা বানিয়ে জাস্ট মানে সবার সামনে এত ভালো, এত ভিউ, এত মানুষের ভালোবাসা কি করে পাচ্ছে। সেটাই তো সেখান থেকেই শুরু হয় আমাদের জার্নি। তো 3 বন্ধু মিলে ভাবি তাহলে একটা চ্যানেল আমরা খুলতে পারি। ঠিক আছে, তো অনেকদিন খাওয়া দাওয়া তো আমরা সবাই ভালোবাসি, খেতে আমরা সবাই ভালোবাসি। তো 3 বন্ধু মিলে একটা চ্যানেল খুলি। তো 3 বন্ধু চ্যানেল খোলার পরে মোটামুটি একটা দুটো ভিডিও বানাই। কেউ হয়তো প্রথম ক্যামেরার দায়িত্ব নিত, কেউ আবার ধরো হোস্ট হতো, মানে যে কেউ বলবে, রিভিউটা একজন দেবে, এরকম করে 3 জন ভাগাভাগি করে নিয়েছিলাম যে না 3 জন আলাদা আলাদা হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে লাস্টে কিছুদিন পরে একটা দুটো ভিডিও করার পরে একজন বললো যে না আমি আলাদা করে চ্যানেল খুলবো। তার চ্যানেলের নামটা কি ছিল? ওই চ্যানেলটার নাম ছিল মনে হয় দ্য 3 রেঞ্জার্স বা এরকম কিছু একটা নাম ছিল। ফুড রেঞ্জার্স, দ্য ফুড রেঞ্জার্স, সরি 3 না, দ্য ফুড রেঞ্জার্স এই চ্যানেলটার নাম। চ্যানেলটা এখন নেই যদিও, মানে আছে কেউ মানে ভিডিও, যে লাস্টে যে নিয়েছিল সে এখন সেই চ্যানেলে কোনো ভিডিও ছাড়ে না। তো অবশেষে আমরা মানে চ্যানেলটা মানে কথাবার্তা বলে যে আমরা একসাথে করবো না, মানে সবাই মানতে চাইছিল না যে একসাথে করবো না। কেউ হয়তো মানে যে ক্যামেরা পেছনে ছিল সে তো ক্যামেরার সামনে আসতে পারছে না, রাগারাগির ব্যাপার। তো ঠিক আছে, যে কি হবে, হঠাৎ করে একদিন যে তাহলে 3 জন আলাদা চ্যানেল করবো। তো একজন যেটা ছিল আগে, যেটা দুটো ভিডিও অলরেডি ছাড়া হয়ে গেছে, সে একজন এটা নিয়ে নিল। তারপরে আমি একটা খুললাম, মানে আমার নামে খুললাম। ওটা ছিল হচ্ছে তোমার 13ই ফেব্রুয়ারি। আমি যখন মনে আছে আমার, ওই চ্যানেলটা আমি আমার জন্য খুলি। এই এখন বর্তমানে যেটা ফেসবুক পেজ আছে এটা খুলি তখন 13ই ফেব্রুয়ারি।
খুললাম, মোটামুটি কি ভিডিও বানাবো বুঝতে পারছি না, একা একা কেউ নেই, 3 বন্ধুর সাথে ঝামেলা হয়ে গেছে। তো একজন তো খুলেই আর একজন এখন বর্তমানে কোনো ভিডিওস বানায় না। তো ফাইনালি আমি একটা পেজ খুললাম, কিন্তু আমি ধীরে 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 কন্টিনিউ করেছি। ধরো এদিক ওদিক করতাম, প্রথম হয়তো কন্টিনিউ করতে পারিনি, হয়তো সমস্ত কিছু করতে পারিনি। লাস্ট ধরো শুরুটা করেছিলাম, তখন খুব ফেমাস ছিল দমদমের কাকার বিরিয়ানি, তোমরা হয়তো দেখেছিলে। ওই কাকার বিরিয়ানিতে প্রথম আমি আমার পেজের প্রথম ভিডিও কাকার বিরিয়ানিতে গেছি। খুব লজ্জা লাগছে ভিডিও বানাতে, একটা এতগুলো লোকের সামনে গিয়ে একা একা ভিডিও বানানো মানে প্রচন্ড টাফ। যারা আমি জানি না, যারা হয়তো ভাবে, যারা অনেকে অনেক মন্তব্য করে যে কিসের কোনো সহজ, খুবই সহজ ব্যাপার, কিন্তু স্টার্টিং এর টাইমে সত্যিই কষ্ট। হয়তো এখন কোনো ব্যাপার না, হয়তো যেখানে সেখানে হয়তো ভিডিওটা আমি বানিয়ে দিতে পারবো, কিন্তু একটা টাইমে এটা করাও খুব একটা চাপের বিষয়। তো সে জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে শুরু করা, এবং সে জায়গায় দাঁড়িয়ে আজকে আমি এই ফুডি বাপন, এই হচ্ছে অবস্থা আমার। মানে ফুড ব্লগাররা এতটা মার্কেট ছিল না তাদের, ঠিক আছে, এখন ঘরে ঘরে সবাই ফুড ব্লগার হয়ে গেছে। এবার ঘরে ঘরে ফুড ব্লগার এই কারণে হচ্ছে, সবাই ভাবছে এটাকে হয়তো সহজ, যেটা আমি বলছিলাম যে আমি যখন শুরু করেছিলাম আমার কাছে তো সহজ মনে হয়। হয়তো এখন ফলোয়ার্স হয়েছে, হয়তো ভিডিওস ছাড়লে মানুষ দেখে, ভালোবাসে, অনেকে বলে, অনেকে হয়তো রাস্তা দেখালে কথা বলে, খুব ভালো লাগে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই শুরুর টাইমটা না আমারও কষ্ট হয়েছিল। তা আমি বলবো যে এখন 2024-এ দাঁড়িয়ে ফুড ব্লগ না করাই ভালো, এটা আমার মনে হয়, যারা নতুন শুরু করছে। কারণ ওই যে এখন যারা শুরু করবে, কারণ এখন একটা তোমরা দেখবে হয়তো মানুষ ফুড ব্লগটাকে অতটা পছন্দ করছে না। যারা অলরেডি করেছে তাদেরকে দেখছে, কিন্তু যারা নতুন আসে তাদেরকে তো একদমই দেখছে না। ওকে, খুবই স্বাভাবিক। পছন্দ না করার কারণটা কি? পছন্দ না করার কারণ হচ্ছে একই জিনিসকে বারবার দেখানো। ধরো কোনো একটা দোকান, যে দোকানটা ধরো একটা ভাইরাল দোকান, একটা দোকানটা রিসেন্টলি ভাইরাল হয়েছে, ধরো আমি ভাইরাল করেছি বা অন্য একজন ব্লগার গিয়ে ভাইরাল করেছে, আরো 10 জন গিয়ে কিন্তু সেম ভিডিওটা বারবার চাই। ধরো আরো 10 জন যে নতুন ব্লগার আছে তারাও গিয়ে ওই দোকানে গিয়ে আবার ভিডিওস বানাচ্ছে। তার ফলে কি হচ্ছে, হয়তো ভিউজ আসছে, কিন্তু মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে যে একই ভিডিও। আমি কি চাইবো আমার যখন আমি ফেসবুক বা ইউটিউব ঘাটবো, আমার ফিডে যদি একই ভিডিওস আসে, আমার কি ভালো লাগবে? ঠিক এমনটাই ব্যাপার। ওকে, মানুষ বিরক্তি ফিল করছে। ওকে, আচ্ছা, বাপন বাগ থেকে ফুডি বাপন নামটা কিভাবে বললো? অ্যাকচুয়ালি নাম, এই ঝামেলাটা যখন হয়, মানে 3 জন মিলে যখন করবো না, কি নাম দেবো ভাবছিলাম। তো অনেক ইউটিউব সার্চ করেছি যে কি নাম দেওয়া যায়। অনেক নাম হয়তো মাথায় এসে, কিন্তু সেটা অন্য একজনের ছিল, সেটা আসলে দেওয়া হয়নি। ফাইনালি কি ভাবলাম যে নিজের নামটাকেই দেওয়া যায়, মানুষের সামনে নিজের নামটাকে তুলে দেওয়া যায়। কিন্তু আমার পরে হয়তো এখন অনেকেই আমার ফার্স্টে যে ফুডি আছে, ফুডি আমার শরীর দেখে হয়তো মনে হচ্ছে না ফুডি, বাট আমি খেতে সত্যি ভালোবাসি। এখন তো খাই না বলতে গেলে, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে বর্তমানে মানে তখন যেটা আমি নাম দিয়েছিলাম ফুডি, নিজের সাথে নিজের নাম। ওকে, সেখান থেকে ফুডি পাবো। ওকে, আচ্ছা, কোথাও কি এখন মনে হচ্ছে না যে মানে এখনকার দিনে যে ফুড ব্লগটা চলে এসছে, সেটা যদি আমি যারা প্রথম দিকে শুরু করেছিল ফুড ব্লগ, যেরকম লেজি বং, ঠিক আছে, দীপ্ত, তা ওই লেজি বংরা যেরকম ধরনের ভিডিও বানাচ্ছে, আর আমাদের এদিককারে যেসব ভিডিওগুলো হচ্ছে ব্যারাকপুরের দিকে হোক বা বিরিয়ানির উপর বেশি ফোকাস করে, তো এইগুলো মনে হচ্ছে না খুব একঘেয়ে টাইপের জিনিস হয়ে যাচ্ছে? একদমই তাই। আমি যদি অ্যাজ এ ভিউয়ার বলি, আমি অ্যাজ এ মানে ফুড ব্লগার পরে বলছি, অ্যাজ এ ভিউয়ার যদি বলি, আমি বলবো সত্যি একঘেয়ে। মানে আমি যদি অ্যাজ এ ভিউয়ার দেখি না সময়, আমারই বিরক্তি লাগবে। আমি তো দেখি না যদিও ভিডিওস, আমার সময় হয় না। তো সত্যি কথা বলতে এটা সত্যি একঘেয়ে। এইগুলোকে কিভাবে একটু নতুন ভাবে, কারণ ওরাও তো করছে ভিডিও অলরেডি, তো ওদের মতন কিভাবে তোমরা ভিডিওগুলো? অ্যাকচুয়ালি ঘটনাটা এখন হয়ে গেছে, মানুষ ফলোয়ার্স মানে গাদা ফলোয়ার্স হবে, গাদা ভিউজ হবে, সেটার পিছনে মানুষ এখন বেশি ছুটছে। এটা যেটা জেনুইন কন্টেন্ট দেবো বা এরকম কিছু না, কিন্তু এখন মানুষের চিন্তা নেই। এখন ভাবছি যদি আমি একটা ভাইরাল দোকানে যেতে পারি, তাহলে তোমার ভিউজ আসবে, ফলোয়ার্স হবে, ব্যাস। ফলোয়ার্স গেইন করা বর্তমানে কিচ্ছু না, কিন্তু আলটিমেটলি এতে তোমার কোনো লাভ নেই। যে বানাচ্ছে না ভিডিও, তার কিন্তু আলটিমেটলি কোনো লাভ নেই। ফলোয়ার্স গেইন করে কোনো লাভ নেই যদি তোমাকে জেনুইনলি মানুষ না ভালোবাসে। ওকে, তুমি কিছু নতুন করার চেষ্টা করছো? অবভিয়াসলি আমি বর্তমানে কন্টেন্ট পুরো চেঞ্জ। ওকে, এট এ টাইম ধরো ট্রেন্ড থাকে একটা, ঠিক আছে, যে সবাই যেটা করছে তাহলে আমি এটা করতেই পারি। আমি একসময় করেছি, কিন্তু বর্তমানে আমি আরো বাইরে বেরোচ্ছি। এখন তো পুরোপুরি বর্ষাকাল, একটু বাইরে বেরোতে অসুবিধা আছে, কিন্তু নতুন কন্টেন্ট দেওয়ার সত্যি চেষ্টা করছি। কন্টেন্ট তো পুরো চেঞ্জ করে দিয়েছি আমি, কারণ মানুষ দেখতে চাইবে না তো। কারণ আজ থেকে যদি আমাকে এটা কন্টিনিউ করতে হয়, আগামী যদি আরো 4-5 বছর যদি আমার কন্টিনিউ করতে হয়, তাহলে আমাকে এটা চেঞ্জ করতেই হবে। একঘেয়েমি জিনিস চলবে না, মানুষ দেখবে না। ওকে, একদমই তাই। আচ্ছা, একটা কন্ট্রোভার্সি কোয়েশ্চেন, সেটা হলো যে ফুড ব্লগারদেরও কি লগিবাজি হয়?
লবিবাজি বলতে যে মধ্যম গ্রামের কোনো একটা গ্রুপ একসাথে, হাবড়ার কোনো একটা গ্রুপ একসাথে, কাঁচরাপাড়ার কোনো একটা গ্রুপ একসাথে, এরকম কি কোনো কিছু? লবিবাজি বলবো না, কিন্তু অনেকের সাথে অনেক ঝামেলা আছে বা পার্সোনাল প্রবলেম আছে, সেটা হয়তো অনেকে পার্সোনালি মানে সেটা সোশ্যাল মিডিয়াতে অনেকে আনে না। ধরো তোমার সাথে আমার কোনো প্রবলেম আছে, ওকে, ঠিক আছে, সেটাকে যদি আমি এখন সবার সামনে বলে বেড়াই যে না আমার ওর সাথে ঝামেলা আছে, সেটা যদি আমি সবার সামনে বলে বেড়াই, তো সেটা আমার মনে হয় উচিত না। সবার সাথে অনেকের সাথে মানে মেশে না, যে আমার সাথে ওর হচ্ছে না ব্যাপারটা, ঠিক আছে, সেখানে সরে আসাটা আমার মনে হয় বেটার। আমি কেন যার সাথে ঝামেলা, ধরো তোর সাথে কোনো ঝামেলা হয়েছে আমার, আমি কেন সেটাকে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবো? বর্তমানে তাই তো হচ্ছে। একদম। রিসেন্টলি কিছুদিন আগের ঘটনা, সেটা হলো যে ফুডি দ্য গ্রেট আর সৃজিত রিয়া স্টোরি, সৃজিত দা সাথে একটা কন্ট্রোভার্সি হয়, ঠিক আছে, তার মাকে নিয়ে কিছু একটা বলা হয়েছিল, যার ফলে একটা লিগালি নাকি চলে গেছিল কেসটা। তো ওই কেসটা নিয়ে কি বলবে? দেখো, আমি এটাকে পার্সোনালি অতটা জানি না কি হয়েছিল। আমিও, তোমরাও যেভাবে ভিডিওস দেখেছো আমিও দেখেছি, সোশ্যাল মিডিয়াতে জানানো হয়েছিল, আমি দেখছিলাম ভিডিওসটা। হ্যাঁ, যে জিনিসটা হয়েছে একটু আমার মনে হয় একটু ভুল হয়েছে, ঠিক আছে, তারপরে সে ক্ষমা চেয়েছে। আমার মনে হয় এই কারণগুলো লিগালি যাওয়াটা, আমার মনে হয় এগুলো নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়াটা বেশি বেটার। লিগালি যাওয়াটা না যাওয়াই ভালো, কারণ আলটিমেটলি তো আমরা সবাই মানুষ, কারণ আমরা ঝামেলা করি কি করবো? ওকে, আমরা নিজেদের মধ্যে ঝামেলা করে কোনো লাভ নেই। ওকে, আচ্ছা, ফুড ব্লগাররা কি স্ক্যাম করছে? কারণ বলছি আমি, স্ক্যাম কেন? কাঁচরাপাড়াতে একটা বিরিয়ানির দোকানে এক চা বিক্রেতা খুবই ফেমাস কাঁচরাপাড়ার, আর তার সাথে সৃজিত রিয়া স্টোরি একটা বিরিয়ানির দোকানে গেছিল, যেখানে নাকি আনলিমিটেড বিরিয়ানি দেওয়া হচ্ছিল, কিন্তু পরে অনেক কেউ গিয়ে ওখানে আনলিমিটেড বিরিয়ানি পায় না। এটা কি সাধারণ মানুষ কোথাও কি স্ক্যামের শিকার হচ্ছে ফুড ব্লগারদের দেখে? দেখো, তুমি যদি পার্টিকুলারলি ওই দোকানটার কথাই বলো, তাহলে আমি যখন ব্যাপারটা হয় তাহলে এক সপ্তাহ পরে ওই দোকানদার আমাকে ডেকেছিল। ওকে, আমাকে মানে সেই প্রবলেমটা, মানে যে ঘটনাটা ঘটেছিল ওটাকে এক্সপ্লেন করার জন্য। তো আমি গেছিলাম। অ্যাকচুয়ালি ঘটনাটা তেমন হয়নি, আমি যদি এখন তোমার পডকাস্টের থ্রুতেই বলি, ঘটনাটা হয়েছিল কি, সেদিনকে যে দোকানের মালিক সে কিন্তু ছিল না, তার একটা স্টাফ ছিল। ওকে, এবার সেই ছেলেগুলো এসেছিল, তারা এসে তাকে জিজ্ঞেস করে, মানে যে স্টাফটা ছিল সে স্টাফকে জিজ্ঞেস করে যে দাদা আনলিমিটেড আছে কিনা। তো উনি হয়তো কোনোভাবে হয়তো বলেনি বা বলতে চাইনি, কিন্তু অ্যাকচুয়ালি দোকানে আনলিমিটেড মানে আনলিমিটেড অপশনটা রয়েছে, এখনো রয়েছে। আমি যতদূর জানি, লাস্ট সেদিনকে কথা হচ্ছিল দাদার সাথে, ওকে, ওনার দোকানে অ্যাকচুয়ালি এখন আনলিমিটেড অপশন রয়েছে, এবং সেদিনও ছিল। ওকে, এটা কোনো স্ক্যাম না আমার মনে হয়, কিন্তু অনেক জায়গাতেই হয় যে আনলিমিটেড বলে বাট আলটিমেটলি দেয় না লাস্টে, অনেক জায়গাতেই হয়। আচ্ছা, ফুড ব্লগাররা যে ভিডিওগুলো বানাচ্ছে, ওগুলো রিভিউ গুলো যেগুলো দিচ্ছে খাবারের, ওগুলো কি স্ক্রিপ্টেড থাকে? স্ক্রিপ্টেড থাকে না। দেখো, আমি যদি কোনো দোকানে যাই, ধরো রামশ্যাম যদু জয়, রামের দোকানে গেলাম, দোকানে ধরো একটা বিরিয়ানির দোকানে গিয়েছি, বিরিয়ানিটা খেলাম, অবভিয়াসলি সেটা যদি ভালো হয় ভালো, না হলে সেটা বলে দেওয়া হয় যে খারাপ। আমি তো তাই করি, আমি তো ভালো হয় তো ভালো বলে দিই, আদারওয়াইজ ওকে না, ঠিক আছে, এটা কিন্তু চলছে। ম্যাক্সিমাম ফুড ব্লগাররা তো তাই করছে না। কিন্তু একটা কথা বলি তোমাদেরকে, অনেকেই এটা ভুল ভাবে, অলমোস্ট কেউ দোকানদার কিন্তু ইচ্ছা করে খারাপ বানায় না দোকানের বিরিয়ানি, কারণ সে চাইবে না, সে কাস্টমারের জন্য এটা তৈরি করছে, আমি একজন কাস্টমার, তো সেখানে দাঁড়িয়ে সে চাইবে না জিনিসটাকে খারাপ বানাতে। অনেক সময় ধরো একটু চালটা বয়েল হতে ভুল হয়ে গেছে বা আলুটা একটু শক্ত আছে, আমি যদি খুব মেজর প্রবলেম না হয়, আমার কথা বলছি, তাহলে আমি দোকানদারকে বলে আসি দাদা এই প্রবলেমটা আছে, একটু ঠিক করে নেওয়ার জন্য। কিন্তু স্ক্রিপ্টেড কিছু হয় না, ওকে, মানে অলমোস্ট ঠিকই হয়। ধর আজকে যেটা প্রবলেম হচ্ছে, তো মানে বড় বড় দোকানেও কিন্তু অনেক সময় প্রবলেম হয়, ঠিক আছে, তো সেখানে দাঁড়িয়ে ছোট দোকানকে কেন মানে বাজে বলা হবে? দেখো, কেউ যদি একটা বড় দোকানের ভিডিও যদি মানে গিয়ে বলে যে দোকানে খারাপ হয়েছে, তখন কিন্তু মানুষ উল্টে তাকে মানে বাজে কথা বলে যে তুই ভুল বলছিস, ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র ছোট দোকানকে কেন বলা হবে, এটা একটা ব্যাপার। ওকে, আচ্ছা, ফুডি বাপন কি কোনো লবির মধ্যে পড়ে ফুড ব্লগারদের? না, আমি কোনো লবিবাজির মধ্যে নেই, কোনো গ্রুপের মধ্যে নেই, আমি আমার মতো করি, আমার মতো ঘুরি, সেজন্য আমি একা। ওকে, সেজন্য আমি একা। কোনো সময় মনে হয় না যে ফুড ব্লগারদের সাথে থাকতে থাকতে কোনো একটা কর্নারে তুমি চলে যাচ্ছ, সবাই একদিকে তুমি এক সাইডে? না, একদম, আমার সবার সাথে সম্পর্ক ভালো। আমার এই ইন্ডাস্ট্রিতে, মানে ফুড ব্লগ ইন্ডাস্ট্রিতে আমার কারোর সাথে, মানে একজনের সাথে কারো ঝামেলা। সৃজিত দা তেমন আমার খুব ভালো সম্পর্ক, আমার পাশে মানে এলাকায় বাড়ি। ওকে, ঠিক আছে, তো আমার সম্পর্ক খুবই ভালো সৃজিত দা বলো, এবং যত মানে পুরনো নতুন যত ব্লগার আছে সবার সাথে আমার সম্পর্ক ভালো, কারোর সাথে কোনো ঝামেলা নেই। আচ্ছা,
রিসেন্টলি আমেরিকান দাদার বিরিয়ানি, বাচ্চার বিরিয়ানি, উজ্জ্বলদার বিরিয়ানি খুবই ফেমাস। ঠিক আছে, তো এইগুলো কি আদৌ খাবারের দিক থেকে গুণমানটা ঠিকঠাক আছে, নাকি শুধু ফুড ব্লগাররাই হাইপ তুলে দিয়েছে জিনিসটা? দেখো, খাবারের যদি কোয়ালিটি খারাপ হতো তাহলে দোকানে ভিড় হতো না, প্রথম কথা। ঠিক আছে, এই লাইন দিয়ে এত বৃষ্টির মধ্যে, রোদের মধ্যে লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেত না যদি খাবারের কোয়ালিটি সত্যিই খারাপ। নিশ্চয়ই, আমি আমার কথা বাদই দিলাম, আমার রিভিউটা পরেই আসুক। যদি খাবারটা খারাপ হতো মানুষ খেত না, এটা হচ্ছে মানুষ লাইন দিয়ে কেন খাচ্ছে, রোজ রোজ এত হাড়ি বিরিয়ানি কেন, কি করে সেল হচ্ছে? নিশ্চয়ই মানুষই তো খাচ্ছে, সেই কাস্টমাররাই তো খাচ্ছে, একদম নিশ্চয়ই বিরিয়ানিতে ব্যাপার আছে। দু একজন বলবেই, দেখো তাদের কাজটাই বলা। ওকে, এটাই। পার্সোনালি তোমার কোনটা ফেভারিট তিনটের মধ্যে? কার বললে? উজ্জ্বল দা, আমেরিকান দাদা আর বাচ্চার বিরিয়ানি। তিনটের মধ্যে ধরো আমার তিনটেই মানে ভালো লাগে, এমন কোনো যে কোনোটা খারাপ লাগে। ওকে, রেটিং এ তাহলে চলে আসি, 10-এর মধ্যে একটা করে রেটিং দিয়ে দাও। এইটা তাহলে তো সমস্যা রয়ে যাবে। দেখো তিনটে প্রাইস রেঞ্জ কিন্তু আলাদা আলাদা। হ্যাঁ, এবার তুই যদি বলো বাচ্চা নতুন দোকান পুরনো দোকান, সেখানে কিন্তু টেস্টের ডিফারেন্স প্লাস প্রাইসেরও ডিফারেন্স আছে। তুমি কোনটা বলছো এবার, এটা ব্যাপার আছে। ওকে, পুরনো দোকান দিয়ে তুমি একটা রেটিং দিয়ে দাও তিনটে বিরিয়ানিকে। আচ্ছা, তিনটে বিরিয়ানি যদি পুরনো, মানে কথা চিকেন বিরিয়ানির কথা বলছি, ধরো তিনটেতে পুরনো চিকেন আছে, তিনটে দোকানে কিন্তু চিকেন পাওয়া যায়। আমি বলবো যদি বেস্ট বলি তাহলে উজ্জ্বল দা, তাহলে সেকেন্ড আসবে আমেরিকান দাদা, এবং লাস্ট আসবে বাচ্চা, যদি এইভাবে বলি। ওকে, আচ্ছা, এই যারা পুরনো দোকান দিয়ে শুরু করেছিল এখন তারা রেস্টুরেন্ট খুলছে, যেরকম বাচ্চার বিরিয়ানি। রেস্টুরেন্ট খোলার পর শুনেছি অনেকেই বলছে যে বিরিয়ানির গুণমান প্রচুর কমে গেছে। ঠিক আছে, এর পিছনে কারণগুলো কি? মানে টাকা পয়সা যখন প্রচুর পরিমাণে আসছে, কি গুণ কমিয়ে দিচ্ছে জিনিসপত্র? আমি অ্যাকচুয়ালি ওর দোকানে গিয়েছি। ওকে, ও যে সমস্ত জিনিসপত্র দিয়ে বানায়, একটা বড় দোকানে সেই সমস্ত জিনিসপত্র দিয়ে বানানো হয়। ওকে, মানে খারাপটা কোথায় লাগছে বলতো, মানুষ বা যে কাস্টমার যারা দেখছে, আমার হয়তো ওই পডকাস্টে অনেকে দেখছে, যারা হয়তো বলবে, ঘটনাটা হচ্ছে একসময় বাচ্চা বিক্রি করতো 75 টাকায় 70 টাকায় চিকেন বিরিয়ানি, সবাই ওটা খেয়ে অভ্যস্ত। ওকে, বাচ্চা যখনই একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, সেখানে কিন্তু বিরিয়ানির দামটা অনেকটা বেড়ে গেছে। ঠিক আছে, সেখানে মাটন বিরিয়ানির দাম প্রায় মনে হয় এখন 250 টাকা বা এরকম কিছু একটা, চিকেন বিরিয়ানির দাম ওরকম 150 টাকা। তো সে জায়গায় দাঁড়িয়ে যেখানে 70 টাকা চিকেন বিরিয়ানি পাওয়া যেত, সেখানে মানুষ 150 টাকা দিয়ে চিকেন মানে খেতে গেলে তো একটু মানুষের বাঁধবেই, সেখানে তো ভালো হলেও মানুষ খারাপ বলবে। ওকে, খুব স্বাভাবিক। মানে প্রাইস ট্যাগটার জন্য খারাপ বলছে এই জিনিসটা। অনেকেই বলে ওকে, মানে দামটা হয়তো 70 টাকা যদি ওই বিরিয়ানিটা যদি 70 টাকা দিয়ে দিত, তাহলে বাবা খুব সুন্দর, এরকম একটা ব্যাপার। ওকে, আচ্ছা, ফুড ব্লগারদের যত বড় বড় রোস্টিং চ্যানেল গুলো আছে তারা রোস্ট করছে, যেরকম বস্তির ছেলে পচা, রাহুল দে তোমাকে রোস্ট করেছে। সেক্ষেত্রে এই জিনিসগুলোকে কেমন ভাবে নাও? আমার মনে হয়, আমি তো যেমন রাহুল দে আমাকে রোস্ট করেছিল, তো আমি একদম নর্মালি নিয়েছি। দেখো, সেটা তার কাজ, আমার কাজ খাবার নিয়ে ভিডিও বানানো, তার কাজ রোস্টিং করা। যার যেটা কাজ সেটা করবে, সেখানে আমার কিছু বলার নেই। সামনাসামনি যদি কোনো সময় রাহুলদের সাথে দেখা হয়ে যায়, কি বলবে? অবভিয়াসলি আমার সাথে ভালো সম্পর্ক, আমার সাথে দেখা হয়েছে অলরেডি একবার, খুব ভালো কথাবার্তা তার, আমিও কথাবার্তা বলেছি, খুব সুন্দর ব্যবহার, খুব ভালো। ওকে, মানে এমন না যে রোস্টিং এর পরেই কিন্তু দেখা হয়েছিল, তো রোস্টিং করার পরে যে তার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়েছে এমন কিছুই না। রোস্টিংটা আলাদা পার্ট, পার্সোনাল লাইফটা আলাদা পার্ট, তার সঙ্গে মেলানো যেতে পারে। ওকে, আচ্ছা, যেগুলো আমরা তোমাদের ভিডিওতে দেখি, যেরকম কথার কথা নন্দিনী দি, যেই কিছু কিছু ব্যবহার ভিডিওতে আমরা দেখেছি, সেগুলো কি সত্যিকারের নাকি স্ক্রিপ্টেড থাকে? এবার বিভিন্ন টাইমে বিভিন্ন রকম হয়েছে। ধরো যদি একটা মানে সব থেকে হাইলাইটেড পয়েন্ট বলি, যেটা প্রচন্ড ভাইরাল হয়েছিল, যে নন্দিনী কাকু হয়তো মারছিল, হ্যাঁ, তো সেইটা যদি বলি, তো ওই ঘটনাটা একটা বিশেষ কারণে ঘটেছিল, আমিও জানতাম না, তো আমি একজনের থ্রুতে জানতে পেরেছি। যেদিনকে ঘটনাটা ঘটে, অ্যাকচুয়ালি ওটা তো ফুটপাতের উপরে, বর্তমানে দোকানটা নেই, এই রিসেন্টলি একটা কোনো একটা কারণে, তো মানুষ যেতে আসতে না ওর গায়ে মানে বাজেভাবে টাচ করতো, নন্দিনীদির গায়ে, মানে অনেকেই আছে। এবার নন্দিনী কিন্তু হঠাৎ করে প্রচন্ড ভাইরাল হয়ে গেছিল, হ্যাঁ, ঠিক আছে, তো সে জায়গায় দাঁড়িয়ে ও কি করতো, ওকে মানে আসতে যেতে, এবার রানিং তো গলিটা ফুটপাতটা বুঝতে পারে, মানুষ যাতায়াতের রাস্তা, ওকে না অনেক সময় মানুষ ভুল জায়গায় টাচ করতো বা গায়ে টাচ করতো, হঠাৎ করে এসে বলতো এই নন্দিনী কি ব্যাপার ভাই, সেখানে যাই হোক না কেন সে একজন মেয়ে, একদম ঠিক আছে। তো একটা লোক সেদিনকে, মানে উনি প্রত্যেকদিন জিনিসটা করতো, তো সেদিনকে কোনো একটা কারণে হয়তো এমন একটা ব্যাপারটা হয়েছে, তো যে ব্লগারটা সেদিনকে ছিল, তো তার সাথে আমার কথা হয়ে আমি জানতে পেরেছি, মানে সে একটু বেশিই করে ফেলেছিল। তো সেখানে নন্দিনী রিয়াক্ট করে যে কেন, তো রিয়াক্ট করতে করতে কথাবার্তা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পড়ছে যে নন্দিনী লাস্টে মারে, এবং
সেইটাকে একটা বাজে রূপে মানে সোশ্যাল মিডিয়াতে বুঝতেই পারছো, হয়তো যেটা ভালো সেটাকেও খারাপ হয়ে যাচ্ছে, খারাপটাকে হয়তো ভালো হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে যেটা ও যে মানে যেখানে ওর দোষ নেই, কিন্তু অ্যাকচুয়ালি দেখা হচ্ছে ওর দোষ, কিন্তু সত্যি কথা বলতে ওর কোনো দোষ নেই, যেটা আমরা জানতে পেরেছি। আমিও সেদিনকে স্পটে ছিলাম না, কিন্তু আমি যতটা জানতে পেরেছি সেখান থেকে আমি বলছি। আচ্ছা, ওইসব জিনিসগুলো হওয়ার পর কি নন্দিনীদির দোকানের সেল অনেক কমে গেছে? না, একদমই নয়। বর্তমানে দোকানটা নেই, না হলে আমি তোমাকে বলতাম যাওয়ার জন্য, কিন্তু নিউ টাউনের দোকানটা এখনো আছে। আমি লাস্ট যখন গেছিলাম ওনার সেল যথেষ্ট ঠিক আছে, হয়তো তিনি ভাইরাল ছিলেন না কিছুদিন আগে, কিন্তু একজন নর্মাল দোকানদারের যতটা বিক্রি হওয়া উচিত যথেষ্ট বিক্রি, মানুষ আসছেন খাচ্ছেন। এমন না যে ওনার ব্যবহার যেটা বলছিল তুমি, নন্দিনীর ব্যবহার, কিন্তু তুমি যদি পার্সোনালি আমার সাথে কথা বলো না, তুমি ভাবতে পারবে নন্দিনীর ব্যবহারটা কতটা ভালো, সত্যি উনি ভালো মানুষ, কিন্তু এই সোশ্যাল মিডিয়াটাকে মানে সোশ্যাল মিডিয়া ওকে বাজে বানাচ্ছে, আর কিছুই না। ওকে, আচ্ছা, ফুড ব্লগাররা সবসময় কি আনলিমিটেডের পেছনে খোঁজে? মানে আনলিমিটেড বিরিয়ানি করলে কি সেই সব দোকানগুলো ভাইরাল, সেখানে ফুড ব্লগাররা গিয়ে ভিডিও বানাবে? দেখো, আনলিমিটেড ব্যাপারটা রয়েছে কি বলতো, দোকানদাররা প্রথম কথা আনলিমিটেড ব্যাপারটা এই কারণে বর্তমানে নিয়ে আসে। দেখো তুমি যখন যে আমি একসময় আনলিমিটেড ব্যাপারটা দেখেছি, তুমি এই ব্যারাকপুরের ডিবাপি বিরিয়ানি, এটা কিন্তু ডিবাপি বিরিয়ানি কিন্তু অনেকদিন আগের থেকে আনলিমিটেড দেয়, একদম যারা জানে তো জানে, শুরু থেকে কিন্তু তারা আনলিমিটেড বিরিয়ানি মানে রাইসটা কিন্তু আনলিমিটেড। এবং আমি এখানে এসে খেয়ে গেছি, কিন্তু আনলিমিটেড খেতে পারিনি, কিন্তু আমি শুনে গিয়েছিলাম। কিন্তু সেখানে দাঁড়িয়ে বর্তমানে আনলিমিটেড কেন দেওয়া হচ্ছে, হয়তো অনেকে খেতে পারে না, কিন্তু শুনে যে আনলিমিটেড দিচ্ছে মানে কি আমি রাইস চাইলে আমাকে টাকা দেওয়া লাগবে, একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা বিজনেস স্ট্র্যাটেজি, এটা শুনে মানুষ আসে যে আনলিমিটেড খেতে পারবো, কিন্তু আলটিমেটলি কেউ খেতে পারে না। আমি তো হয়তো 100-তে 1জন বা 2জন, আর বেশি খাওয়াটা আমার মনে উচিত না। বেশি খেলে তোমার আজকে কি হয়তো ভালো লাগবে, কিন্তু আলটিমেটলি হয়তো আজ থেকে 10 বছর পরে তুমি আর মানে পারবে না, তুমি চলতে পারবে না। বেশি খাওয়াটা উচিত না, কম খাও, অল্প খাও, যতটা তোমার মানে সহ্য ক্ষমতা ততটুকুই খাও। বেশি বেশি ওই ফ্রিতে পেয়ে যাচ্ছে, আনলিমিটেড পেয়ে যাচ্ছে বলে গাদা গাদা খেয়ে নেবো, এটা একদম উচিত না। আচ্ছা, ফুড ব্লগারদের এখনকার টাইমে দাঁড়িয়ে ইনকাম সোর্স গুলো কি কি? বিভিন্ন জায়গা থেকে ইনকাম সোর্স আছে বর্তমানে। প্রথম কথা, যারা ইউটিউব ফেসবুক করে মানে যারা ভিডিওস বানায়, ব্লগারদের আমি শুধুমাত্র ফুড ব্লগারদের কথাই বলছি, যারা ভিডিওস বানায় সেখান থেকে তো ইউটিউব ফেসবুক থেকে আর্নিং তো একটা আসে। ওকে, তো সেখানে এটা তো একটা হয়ে গেল। এছাড়া রয়েছে রেস্টুরেন্ট প্রমোশন, মানে ধরো তোমার রেস্টুরেন্ট আছে, সেখানে আমাকে ডাকলে, ডেকে বললে যে আমার এই খাবার আছে বা আমার কোনো একটা অফার চলছে, তুমি অফারটাকে মানুষের সামনে তুলে দাও, মানে তোমার যে ফলোয়ার্স বা তোমার যে ভিউয়ার্স যারা ভিডিওস দেখছে তাদের সামনে তুলে ধরো, অফারটাকে তুলে দাও। তার ফলে তিনি আমাদেরকে ফুডটা দিয়ে দিচ্ছেন, মানে যে ফুডটা অফারের যে বা যে আলাকাটে যে ফুডটা থাকছে সেই ফুডটা দেখিয়ে দিচ্ছেন, এবং কি করছেন আমাদের কিছু একটা পে করে দিচ্ছেন। এবং এক একজনের এক রকম চার্জেস থাকে। অনেক বড় বড় ব্লগারদের যারা আমার থেকে অনেক বড় অনেক পুরনো, তাদের তো অনেক অনেক মানে অ্যামাউন্ট তারা চার্জ করে। অনেকেই এর থেকে একটা চার্জ মানে এর থেকে কিন্তু একটা অ্যামাউন্ট তারা নেয়, এটা একটা ইনকাম সোর্স। এছাড়া বর্তমানে রয়েছে ক্যাটারিং সার্ভিস, মানে প্রচন্ড, হয়তো মানে এটা অনেকেই জানে না, কিন্তু ক্যাটারিং সার্ভিস থেকে একটা বর্তমানে ফুড ব্লগারদের একটা বিরাট ইনকাম সোর্স। সবচেয়ে বেশি ইনকামটা কি ওখান থেকে এখনকার টাইম? সব থেকে বেশি বলবো না, বাট একটা ঠিকঠাক অ্যামাউন্ট মানে ওখান থেকে আসে। মানে যারা এই ক্যাটারিং সার্ভিসে যারা ভিডিওস মানে বানায়, বিয়ে বাড়িতে বা যে কোনো অন্নপ্রাশন বা যেখানে গিয়ে, এখানেও সেম প্রসেসে যে তুমি আমার অনুষ্ঠানে এসো, মানে যে ক্যাটারিং সার্ভিস যিনি আছেন, তো আমি যে অনুষ্ঠানটা করছি সেই অনুষ্ঠানে তুমি এসো, ফুডটা রিভিউ দাও, মানুষকে জানাও যে আমার খাবার দাবার কেমন, আমার সার্ভিসটা কেমন। তাতে কি হবে, হয়তো তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলো, তুমি ওই ক্যাটারিং সার্ভিসটা ডেকে নিলে, যে না ইনি খাবার দাবারটা ভালো, আমি ফুডি বাপনের পেজ থেকে দেখলাম, আমার ভালো লাগলো, তুমি আমাদের বাড়িতে অনুষ্ঠানে এনাকে বুক করতে পারো, এরকম একটা ব্যাপার রয়েছে। তো সেখান থেকেও একটা আর্নিং এর ব্যবস্থা রয়েছে। এই মোটামুটি কিছু জায়গা, আরো বিভিন্ন জায়গায় ব্র্যান্ডস থাকে, অনেক বড় বড় ধরো কোয়ালিটি ওয়ালস, মানে এই ধরনের ব্র্যান্ডস গুলো থাকে, আইসক্রিম খাবারের ধরো অনেক সোয়া চাংসের অ্যাড থাকে, মানে ব্র্যান্ড থাকে, এগুলো অয়েল ব্র্যান্ড থাকে, মানে ফুডের কথা বলছি। এছাড়া তো এটা ওটা থাকে। ওকে, মানে সবচেয়ে বেশি ইনকাম একটা ফুড ব্লগারদের এই কটার থেকে সবচেয়ে বেশি ইনকাম কোথা থেকে আসছে? ব্র্যান্ড শুট, ব্র্যান্ড, যেটা সব থেকে মানে সবাই পায় না, খুব রেয়ার কিছু ফুড ব্লগার পায়, সেখান থেকে সবথেকে বেশি ইনকাম। মানে ব্র্যান্ড শুট ধরো এই অয়েল ব্র্যান্ড হতে পারে, সেটা সোয়া ব্র্যান্ড হতে পারে, সেটা ধরো যে কোনো মানে অনেকে ফেস ওয়াশ, ফুড ব্লগার হয় ফেস ওয়াশের ব্র্যান্ড, মানে ব্র্যান্ডকে সে
শুট করছে, একদম এরকম একটা ব্যাপার রয়েছে। ওকে, এই টাইমে দাঁড়িয়ে ফুডি বাপনের মান্থলি ইনকাম কত? মান্থলি ইনকাম অ্যাকচুয়ালি ওপেনলি না বলাটাই ভালো, আমি চাইবো না বলতে, কারণ তবু একটা বলছি, ধরো বলতেই হবে একদম। তোমার বললে তোমার দর্শকরা জানতে চায় যে ফুডি বাপনের মান্থলি ইনকামটা কত। দেখো, আর্নিং হয়, ঠিকঠাক একটা আর্নিং হয়ে যায়, কিন্তু সত্যি কথা বলতে এরকম একটা মান্থলি একটা মানে এরকম একটা কিনে নিতে পারবো। আইফোন 14 দুটো কিনে? না, দুটো না, একটা কিনে নিতে পারবো। ওকে, আচ্ছা, ফুড ব্লগাররা এত ভিডিও বানাচ্ছেন, ঠিক আছে, এত ফুড ব্লগার এখন চলে এসছে মার্কেটে, এখানে কি কম্পিটিশনটা প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে? কম্পিটিশনটা ওইভাবে হয় না। কম্পিটিশনটা ধরো আমার যদি 10টা ফলোয়ার্স থাকে, তাহলে আমার 10টা ফলোয়ার্স আরেকজন যে আছে তার সাথে আমার কম্পিটিশন। আমার যদি 1 লাখ ফলোয়ার্স হয়, 1 লাখ ফলোয়ার যারা আছে বা আমার থেকে যার 2 লাখ আছে তার সাথে আমার কম্পিটিশন। কোনোদিনই তার যে 1000 বা 2000 ফলোয়ার তার সাথে 1 লাখের ফলোয়ারে কোনো কম্পিটিশন হতে পারে না। কিন্তু একটা কথাই বলবো, যারা নতুন আসছে, যারা এই ভিডিওস বানাতে আসছে, নতুন করে যারা ফুড ব্লগিং স্টার্ট করছে, আমি বলবো এই নিউ জার্নিটা না করাই ভালো, অন্য কিছু করো, ফুড ব্লগটা করো না। মানে বর্তমানে ফুড ব্লগ নেই, মানে এটা ইন্টারভিউ হয়ে গেছে এখন, সত্যি কথা একদম। আচ্ছা, এতক্ষণ ধরে ফুড ব্লগ নিয়ে আলোচনা হচ্ছে, যদি আমি তোমার কথাতে এবার আসি, অ্যাজ এ ফুড ব্লগার তুমি এখন যে জার্নিটা করছো, যদি এটা না হতে তাহলে তুমি কি হতে? দেখো, আমি ফুড ব্লগার হবো সেই ভেবে কিন্তু ফুড ব্লগিং লাইনে আমি আসি। ওকে, প্রথম কথা, আমি ভাবিও নি যে আমি এতটা ফলোয়ার্স গেইন হবে বা মানুষ আমাকে এতটা ভালোবাসবে বা দেখা হলে এত কথা বলবে, মানে খুব ভালো লাগে কিন্তু এটা একটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি ফুড ব্লগার না হতাম, হয়তো অন্য কোনো জব করতাম, বা বাবার তো একটা বিজনেস আছে, আমাদের একটা বিজনেস আছে অলরেডি, পৈতৃক বিজনেস, তো সেখানে হয়তো সেটা করতাম। অলরেডি হয়তো সেটা করছিও আমি, এটা তো চলছেই, এটা সাইডে কিন্তু অলরেডি একটা কিছু একটা চলছে। এটা কিন্তু আমার পুরোপুরি যে ধরো এখন যদি কোনো কারণে ফুড ব্লগিংটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে, কারণ এটা তো সারা জীবন করা সম্ভব নয়, ঠিক আছে, তো সেখানে দাঁড়িয়ে আমার একটা সেকেন্ডারি অপশন রয়েছে। ওকে, আচ্ছা, এই যে তোমরা যে রেস্টুরেন্টগুলোতে যাচ্ছ, রিভিউ দিচ্ছ, এইগুলো কি সবসময় পেড প্রমোশন হচ্ছে, নাকি নিজের থেকে অনেক ফুড ব্লগাররা গিয়ে ভিডিও বানাচ্ছে, ভিডিও করছে? অবভিয়াসলি নিজের থেকে তো অনেকেই যায়, আমিও যাই। ধরো রেস্টুরেন্ট বলবো না, অলমোস্ট কিছু রেস্টুরেন্ট, ধরো যদি বড় রেস্টুরেন্টের কথা বলো, ধরো নাম নেবো না, নাম নেওয়ার দরকার নেই, যে সমস্ত বড় রেস্টুরেন্ট আছে সেগুলোতে ধরো মানে যায়, অনেকে গিয়েই করে যারা একটু লোয়ার লেভেলে আছে, কিন্তু বড় বলতে বেরিয়ে গেছে। বড় বড় ফুড ব্লগারদের অনেকে ডাকছে, ফুড ব্লগার যারা মোটামুটি একটা ভালো লেভেলে পৌঁছে গেছে তাদেরকেও ডাকছে। ছোট ছোট ফুড ব্লগার যারা যাচ্ছে, তারা কত জেনুইন বলছে ওখানে গিয়ে আমি জানি না। অনেকে গিয়ে হয়তো টাকা দিয়ে খাচ্ছে বলে, অনেকে জানো না, ভালো খাবার পেয়ে অনেকে নেগেটিভ রিভিউ দিয়ে আসে। অনেক ফুড ব্লগার এমন আছে ইচ্ছে করে যে না, আমি ভিউজ পাওয়ার জন্য আমি একটা নেগেটিভ কন্ট্রোভার্সিয়াল ভিউজের জন্য, যে রেস্টুরেন্টটা একটা বাজেট, ধরো একটা বড় ব্র্যান্ড, খুব ফেমাস ব্র্যান্ড, দাদা বৌদির কথাই বলছি। এখন যদি দাদা বৌদিকে নিয়ে যদি আমি একটা বাজে ভিডিও বানাই, যে দাদা বৌদি বিরিয়ানিটা বাজে, আজকে বিরিয়ানিটা সব থেকে বাজে, ওস্ট বিরিয়ানি, অনেকে লেখে এক্সপোজড, তো এখন যদি এটা লিখি না, ভিউজটা চলে আসবে অটোমেটিক্যালি। কারণ দাদা বৌদি একটা নাম করা ব্র্যান্ড, কিন্তু আজকের না, কিন্তু প্রায় মনে হয় আমি 35-40 বছর থেকে ধরে এখন বিরিয়ানি বিক্রি করছে ওনারা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন যদি দাদা বৌদি নামে একটা, মানে যে কেউ যদি মানে অনেক ফুড ব্লগাররা, এখন একটা কথা বলি, দাদা বৌদিতে কিন্তু অনেক বড় বড় ফুড ব্লগারদেরকে ডাকা হয় বর্তমানে এখন, কিন্তু আগে কিন্তু সেটা ছিল না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা টাকা দিয়ে মানে খেতে যায় ওখানে, তাদের কাছে মাংস শক্ত লাগবে, কারণ তারা টাকা দিয়ে খাচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। একদম। এবার জেনুইন, এবার অনেকে জেনুইন আছে না, যেটা সত্যি সেটা সত্যি বলে, অনেকে মিথ্যা কথা বলে যে না আরে ইচ্ছা ভালো না, ইচ্ছে করে বলছে, এরকম ব্যাপার থাকে। আচ্ছা, এই যে আমি কিছুক্ষণ আগেও তোমাকে একটা কোয়েশ্চেন করেছিলাম, সেটা হলো যে লেজি বং এর বিষয়টা নিয়ে, সেটা হলো যে কলকাতার দিকে যারা ফুড ব্লগাররা আছে, তারা এক ধরনের ভিডিও বানাচ্ছে যেগুলো কোনো ভাইরাল দোকানের ওপর হচ্ছে না, যেগুলো অরিজিনাল ফুড যেখানে ভালো সেখানে জিনিসগুলোতে কভার করছে। কিন্তু আমাদের এই দিককারের নট 24 বলো বা এই দিককারের যত ফুড ব্লগার গুলো আছে, তারা সবসময় একটা ভাইরাল দোকানে, যেরকম চাকদার ঝরে পড়ছে, এই পড়ছে ওই পড়ছে, এরকম দোকানে পেছনে ছুটছে। কেন ওই জিনিসটা হচ্ছে? আমি আগেও বলেছি কথাটা, এখন ফুড ব্লগাররা মানে কন্টেন্টের জায়গায় ভিউজ আর ফলোয়ার চলে লেগেছে। যেখানে ভিউজ আছে সেখানে
ফুড ব্লগাররা আছে, খুব স্বাভাবিক। কারণ আমার যেখান থেকে টাকা ইনকাম হচ্ছে সেখানে আমি কেন যাবো না, বা যেখান থেকে আমাকে আমার ভিডিওতে ভিউজ আসছে আমি সেখানে কেন যাবো না। তো সেরকম একটা ব্যাপার। কিন্তু কলকাতার যারা পুরোনো ব্লগার, যদি আমি বলি লেজি বং বা জিপসি বং রয়েছে, এবং আরো কলকাতা ফুডি রয়েছে, এবং আরো কিছু কিছু ব্লগার রয়েছে, আমার নাম মনে আসছে এখন, তারা দেখবে কিন্তু তারাও ভাইরাল কন্টেন্ট করে না, একদম ভুল কথা, তারাও এখানে এসে ভিডিও বানাচ্ছে। তারা কি করে, তারা কিন্তু শুধুমাত্র এই ভাইরালটাকে নিয়ে পড়ে নেয়। আমরা মানে আমি বলবো না, যারা মোটামুটি এখন ভিডিওস বানায়, যারা কন্টিনিউ, যাদের ভিডিওস গুলো আমরা দেখতে পাই, তাদের কিন্তু ইন্টারভিউ টাইপের একটা ভিডিও চলে আসছে এখন, যে আমাকে না, আমি আমার খাবারটাকেও না, আমি যদি তোমার যদি দোকান হয় আমি তোমাকে দেখাচ্ছি। এমনকি আমরা রিসেন্টলি সুরজিৎ শাহকে দেখেছি যে ডিবাপির কর্ণধার অনির্বাণ দার কাছে গিয়ে তার জীবন কাহিনী নিয়ে ডিসকাস করছে ভিডিওতে। তো এই বিষয়গুলোতে অনেকে কি পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি? দেখো একটা কথা বলি, আমি যেটা একটাকে বলছিলাম যে ভিউজ যেখানে আছে, দেখো আলটিমেটলি তো আমাদের এন্ড অফ দ্য ডে কি, আমাদের তো টাকা ইনকাম করতে হবে। একদম। তো যেখানে মানুষ যেটা দেখতে চাইছে, যে না আমি যদি এখন ডিবাপির মালিককে নিয়ে বা ওকে নিয়ে যে জীবন কাহিনী দিই, তাহলে হয়তো মানুষ দেখবে। বা আমি যদি এবিসিডি বা এর যদি একটা কারো যদি ভিডিওস বানাই, তার যদি জীবনের ভিডিও দিই, ও দেখবে মানুষ। তো এটাই কিন্তু ব্যাপার। তো যদি আমার ভিউজ আসে, সেখানে আমার অসুবিধাটা কোথায়? ওকে, আচ্ছা, এই ফুড ব্লগ আর ইটিং শো গুলো যেগুলো চ্যানেল আছে ইউটিউবে, তা ওখানে প্রতিদিন এত এত খাবার খাচ্ছে, থালি নিয়ে বসে রয়েছে, মাছ মাংস ডিম অনেক কিছু খাবার রয়েছে, এগুলো কি খাওয়া সম্ভব আদৌ? দেখো, আমি ইটিং শো, ফুড ব্লগ তো অবশ্যই, যদি আমার কথা বলো, আমি যখন খাই, ওই যতটুকু ভেঙে খেলাম ব্যাস ওটুকু, আমি কিন্তু খাই না, তারপর ব্যাস ওখানে এন্ড, আমার খাওয়া ওখানে শেষ। বেশ করে রিচ খাবার দাবার, আমি বাঙালি খাবার দাবার হলে আমি একটু খাই, কিন্তু যদি বিরিয়ানি বলো বা কোনো মশলাদার কোনো ডিশ বলো, আমি খাই না। আমার শরীর দেখে মনে হবে, ওই জন্য আমি এই কারণেই খাই, কারণ বাঁচবে না। আর যদি বলো ইটিং শো এর কথা, আমি একজন ইটিং শো মানে একটা ভিডিও একজনের দেখেছিলাম, এই শ্যামনগরে বাড়ি একজন দাদা, সে কি করে জানো, তোমাকে তাহলে আজকে বলি। সে খায় কিন্তু কাট হয়, কিন্তু ভিডিওটা খেয়ে মুখের মধ্যে নিল, সাইডতে ফেলে দিল। মানে আমাদের সাথে স্ক্যাম হয়ে যাচ্ছে। স্ক্যাম কিনা বলতে হবে, সে তো খাবেটা কি করে এভরিডে, মানে এভরিডে বলবো না, উইকে যদি একবারও খাই হবে সম্ভব? অত মশলাদার খাবার এইভাবে যদি খাই, বাঁচবে মানুষ? মরে যাবে। মানে টোটাল জিনিসটা যেটা হচ্ছে সেটা কাট করে ভিডিও এডিটিং করে অবভিয়াসলি সম্ভব নয় গো, ওইভাবে ডেইলি এভাবে খাবার দাবার খাও। বা আমি যদি বলি, এখন আমার ফ্রিকোয়েন্ট 7 দিন হয়তো 5 দিন আমাকে বেরোতে হয় কোথাও না কোথাও খেতে, আমি যদি ডেইলি এভাবে খেতে থাকি, পেট ভরে যদি আমি বিরিয়ানি খাই, তাহলে আমি 7 দিনের মাথায় হসপিটালাইজ হতে হবে, বাড়িতে বলছি হসপিটালাইজ হতে হবে, কারণ বাঁচবো না, সম্ভব নয় এভাবে খাওয়া। ওকে, আচ্ছা, যারা ওই সব ভিডিও দেখে যারা নিজেরা বাড়িতে ওরকম ভাবে খাওয়ার চেষ্টা করছে বা ভিডিও বানানোর চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে আমার মনে হয় না কেউ এভাবে খাচ্ছে, কারণ সবাই নিজে হেলথ কনসিয়াস। তো সেখানে দাঁড়িয়ে কেউই মনে হয় না বেশি বেশি খাওয়া উচিতও না। তো যারা খাচ্ছে তাদেরকে বলো খেও না, কারণ এইভাবে হয়তো ইনফ্লুয়েন্স হয়ে খাওয়াটা মনে হয় আরো ভুল হবে, কারণ বেশি খেয়ে কোনো লাভ নেই, যতটুকু দরকার ততটুকু খাওয়াটা বেশি বেটার। ওকে, আচ্ছা, এবার একটা কোয়েশ্চেন হলো, সেটা হলো যে ফুড ব্লগাররা এত টাকা কামিয়ে ফেলছে যে নিজের মতন রেস্টুরেন্ট হোটেল খুলে দিচ্ছে। দেখো একটা কথা বলি, এই যে জিনিসটা আমরা করছি, এই যে ফুড ব্লগ, যদি আমি ধরো লাস্ট 4 বছর ধরে করছি, অনেকেই 6 বছর 7 বছর ধরে করছে এই জিনিসটা। এবার তুমি খেয়াল করবে, আমি যখন স্টার্ট করেছিলাম তখন অনেক মানে ব্লগাররা তখন উঠছিল, তারা দেখবে এখন কিন্তু তারা অতটা প্রচলিত নয়, তারা কিন্তু দেখবে আস্তে আস্তে মানুষ কিন্তু তাদেরকে অ্যাকসেপ্ট করছে না। এখন কিন্তু চাইছে মানুষ নতুন কিছু দেখতে, যে নতুন কারা আছে, ঠিক আছে, যারা নতুন আছে তাদেরকে দেখছে এবং পুরোনোদের কিন্তু ভুলতে শুরু করছে। এবং আজ থেকে যখন 4-5 বছর পরে হবে, আজ থেকে 4-5 বছর পরে যখন আমরা সেই স্টেজে পৌঁছাবো, তখন কিন্তু আমাদেরকেও কিন্তু কেউ দেখতে চাইবে না। ওকে, আমাদের যেন নতুন কাউকে চাইবে। মানুষের টেস্টটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। অ্যাকচুয়ালি তাই, একদমই তাই। মানুষ এক জিনিসে একঘেয়েমি হয়ে যায়, তুমি এক জিনিস খেতে পারবে না ডেইলি, বা এক জিনিস তোমার ভালো লাগবে না, তো সেই জিনিসটা এখানেও রয়েছে। ওকে, আচ্ছা, রিসেন্টলি অক্ষয়
ফুড পিপল একটা দোকান খোলে কম্বো পাড়া বলে। হ্যাঁ তা সেখানে যেদিনকার ওপেনিং হয় সেখানে ফুড ব্লগারদের মেলা বসেছিল, প্রচুর ফুড ব্লগাররা গেছিল। ওগুলো কি মানে সব ডেকে আনা নাকি যে যার মতন ইচ্ছাতেই গেছিল? দেখো, যেহেতু একজন ইউটিউবার সে কিন্তু অনেক পুরনো একজন ইউটিউবার, তো তাকে সবাই চেনে। আমি ইনভাইটেড ছিলাম এবং অনেকেই ইনভাইটেড ছিল। তার সঙ্গে আমার যথেষ্ট ভালো পরিচিতি, অনেক দিন ধরে পরিচিতি। তো সে জায়গায় দাঁড়িয়ে তার সাথে আমার টাকা পয়সার কোনো ব্যাপার না। তার দোকানে যদি আমি এখনো যাই না, সে আমি যদি খেতে যাই আমার থেকে টাকা নেবে না। আমি যদি জোর করে আমি যদি ফোন পে করে দিলাম তো ভালো, ক্যাশ তো নেবেই না, এরকম একটা ব্যাপার। ওকে, তো এরকম একটা ব্যাপার রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেদিনকে যদি বলো ইনভিটেশনের কথা, হ্যাঁ, যেহেতু দেখো ব্লগার যেখানে ভিউজ আছে সেখানে যাবে। তো সেখানে যেহেতু একজন ইউটিউবারের দোকান নতুন খুলেছে, সেখানে ফুড ব্লগাররা যাবেই স্বাভাবিক। যাদেরকে ইনভাইট করেছে তারা তো গিয়েছে, কিন্তু অনেকেই বিনা ইনভিটেশনও গেছে। দেখো, ইনভিটেশনটা বিষয় না, গিয়েছে মানুষ, সবাই মিলে একসাথে ছিলাম, ঘোরা ফেরা মজা, এটাই তো ব্যাপার। খাবার দাবার কি আদৌ ভালো? কারণ রিসেন্টলি একটা ভিডিও ছেড়েছে অক্ষয় তার চ্যানেলে, যে প্রতিটা খাবার খেয়ে দে বলছে দারুণ, সুপার। ঠিক আছে, তোমার মতে কি বলে, খাবার দাবার কি সত্যি ভালো? দেখো, নিজের খাবার কোনোদিন খারাপ বলতে নেই। আমি যদি নিজে এখন রান্না করে তোমায় খাওয়াই, সেটা প্রথম কথা খারাপ বলতে নেই। আর সেকেন্ডলি, আমি কিন্তু অক্ষয়দার খাবার দাবার খেয়েছি দোকানে, আমার ভালো লেগেছে। ওকে, মানে মধ্যমগ্রামের মতো জায়গায় বর্তমানে এক সাইডে গেছে বিরিয়ানি গ্রাম, এক সাইডে গেছে পোলাও গ্রাম, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। মানে ব্রিজের এই পাশটায় হচ্ছে পোলাও গ্রাম, ও পাশটায় হচ্ছে বিরিয়ানি গ্রাম। একদম। তো সে জায়গায় দাঁড়িয়ে অক্ষয়দার পোলাওয়ের টেস্ট যথেষ্ট ভালো, মানে অ্যাজ পার প্রাইস, মানে 50 টাকায় চিকেন দিয়ে ওইভাবে পোলাও দিয়ে, মানে একটু চাপ আছে দেওয়া, ঠিক আছে, টেস্ট এনাফ, মানে ওই প্রাইস রেঞ্জে ঠিক আছে। তুমি যদি একটা ওই মানে কি বলবো, 6 বালিগঞ্জে যদি পোলাও চাও, মানে সেরকম কি দেওয়া সম্ভব নাকি? মানে সেই টাকাতে হবে না, মানে তাকেও তো কিছু রাখতে হবে পকেটে। আচ্ছা, তুমি পোলাও গ্রাম যেহেতু বললে, সেটা হলো যে ওখানে আরেকটা আছে ভাইরাল, সেটা হলো পোলাও কাকু। হ্যাঁ, সন্দীপ কাকু। ঠিক আছে, তা ঝড় বৃষ্টির দিনে কেউ একজন ওনাকে ভাইরাল করেছিল। তা এই যে প্রতিটা মানুষকে যে আমরা ভাইরাল করছি, অনেক সময় কি হয়, তার পার্সোনাল লাইফেরও কিছু কিছু জিনিস এমন ভাবে তুলে ধরছি যেগুলো জানানো উচিত না সাধারণ মানুষের কাছে। এগুলো কি ঠিক? দেখো, পার্সোনাল লাইফটা কারোরই জানানো উচিত না। ধরো, আমারও পার্সোনাল লাইফটা আমি চাইবো না সবাই সোশ্যাল মিডিয়াতে বলতে, কারণ পার্সোনাল লাইফ পার্সোনালি থাকুক, সোশ্যালটা সোশ্যালি থাকুক। সেই জায়গায় দাঁড়িয়ে পোলাও কাকু মানে একসময় চাকরি করতেন, সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে তার চাকরিটা মানে বন্ধ, মানে চলে যায় চাকরিটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেটা রাস্তা দাঁড়িয়ে মানে পোলাও বিক্রি করছেন। তো মানুষ দেখেছেন, তার মানুষ হয়তো ভালো লেগেছে, সেই কারণে হয়তো ভিডিওতে এত ভিউজ আর এত ভাইরাল তিনি। বর্তমানে এখন সন্ধ্যাবেলা ওনার দোকানের সামনে সত্যি ভিড় থাকে এবং মানুষজন দাঁড়িয়ে খাই এবং পার্সেল করে নিয়ে যাই। এমন না যে ভাইরাল হয়ে গেছে বলে দুদিন ছিল ভাইরাল, এখন নেই, এমন কিছু। মানুষজন যায় তার দোকানে, খাই। আচ্ছা আচ্ছা, একটা রিভিউ, সেটা হলো কম্বো পাড়া অক্ষয়ের দোকান নাকি পোলাও কাকু, কোনটা পোলাও, কোন পোলাওটা ভালো? দুটোর প্রাইস রেঞ্জ আলাদা। ওকে, আমি যদি বলি অক্ষয়দার খাবার তো ভালোই, কিন্তু পোলাও খাবার তো মোটামুটি ঠিকঠাকই, এমন না যে খারাপ। দুটো সেমই বলতে পারো, খারাপ না। তোমার মতে ফুড ব্লগারদের আরো কিভাবে গ্রো করাটা উচিত, মানে আরো কি নতুন নতুন জিনিস আনা উচিত যেগুলো মানুষ দেখতে চাইছে, নাকি কিছুদিন পর গিয়ে ফুড ব্লগারদের জিনিসটা ডাউন হবে? দেখো, আমি একটা কথা বলি, অবশ্যই বর্তমানে যে টাইপের চলছে ফুড ব্লগারদের, যে ইন্টারভিউ টাইপস বা শুধুমাত্র একটা দোকানে গিয়ে একটা ভিডিও করা, মানে সে খাটনিটা কিন্তু আগের মতো নেই। যে একটা থাম্বনেল বানানো বা একটা ভিডিওকে অনেকটা টাইম দেওয়া এডিটিং এর উপরে, সেই ব্যাপারটা কিন্তু এখন নেই। কারণ মানুষ দেখছেও না অতটা, কারণ এখন 7-8 মিনিটে একটা ভিডিও ছাড়লে মানুষ দেখতে চায় ইউটিউবে বসে বসে, আবার অনেকে দেখেন। তো সে জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, যারা ওই টাইপের ভিডিও বানাচ্ছে, যে ওই শুধুমাত্র দোকানে গিয়ে এই কি আছে হাড়িতে কি আছে ওটা আছে, ওটা জায়গায় ওটা ছেড়ে, ওটা করছে বর্তমানে ঠিক আছে, বাট আমি বলবো বর্তমানে মানে ভবিষ্যতের জন্য যে জিনিসটাকে চেঞ্জ করে একটু মানে নতুন কিছু আনা, বা একটু বাইরে বেরোনো, মানে এই জোনটা থেকে বেরোনো, মধ্যমগ্রাম বা হাবড়া জোন থেকে বেরিয়ে অন্য কোথাও যাওয়া এবং সেখানে গিয়ে নতুন খাবার তুলে ধরা, এটাই আমার মনে হয় ফুড ব্লগারদের নতুন লক্ষ্য হওয়া উচিত। আচ্ছা, বিরিয়ানি নিয়ে যেহেতু চলছে, ফুড ব্লগাররা এখন খুব বিরিয়ানি নিয়ে ভিডিও বানাচ্ছে, সেক্ষেত্রে যে তোমার খাওয়া টপ 5 বিরিয়ানি কি কি? টপ 5 বিরিয়ানি যদি বলো, সব থেকে আমার বেস্ট লাগে
বেস্ট বিরিয়ানি যদি বলতে পারো সেটা হচ্ছে কলকাতার আরসালান, মানে পাক সার্কাস যে ব্রাঞ্চটা আছে, অন্যান্য ব্রাঞ্চটা কিন্তু কলকাতা আরসালানের যে পাক সার্কাস ব্রাঞ্চ আছে ওখানকার বিরিয়ানি সবথেকে বেস্ট। ওকে ওর উপরে আমার খাওয়া কোনো বিরিয়ানি নেই, কারণ এতটাই লাইট। ওকে আর সেকেন্ডলি রাখবো হচ্ছে ডিবাপিকে। ওকে ডিবাপি বিরিয়ানি আমার সত্যি খুব ভালো লাগে, স্পেশালি তাদের মাটনটা, ওকে মানে মাটনটা সেরা ওদের। আমি অনেক বড় বড় দোকানে খেয়েছি কিন্তু ওদের মাটনের কোয়ালিটির উপরে আর কোনো মাটন নেই ওকে সত্যি। আর থার্ড যদি বলো তাহলে আমি রাখবো মধ্যমগ্রামে উজ্জ্বলদার। ওকে উজ্জ্বলদার বিরিয়ানি, মানে অনেকেই অনেক কিছু বলে যে উজ্জ্বলদার বিরিয়ানি এটা সেটা, কিন্তু অ্যাকচুয়ালি উজ্জ্বলদার বিরিয়ানি যথেষ্ট ভালো, ওকে যথেষ্ট ভালো। আর সেকেন্ডলি রাখবো আমেরিকান দাদার। দেখো প্রাইস রেঞ্জের ব্যাপারও আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকান দাদার বিরিয়ানি, মাটন বিরিয়ানি যথেষ্ট ভালো। যদি তোমরা খেয়ে থাকো কোনদিন আমি জানি না, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকান দাদার বিরিয়ানি ভালো। এবং লাস্টে আমি বাচ্চাকে রাখতে পারি, আমাদের হাবড়ারি বাচ্চার বিরিয়ানি যথেষ্ট ভালো। ওকে আচ্ছা, এই বিরিয়ানির দোকানগুলো বিশেষ করে ভাইরাল হওয়ার জন্য কি যা ইচ্ছা তাই করছে? কারণ শুনছি নাকি কেউ গাড়ি, কেউ ফ্রিজ, কেউ বিরিয়ানি 4-5 প্লেট বিরিয়ানি গিফট করছে, এগুলো কেন? দেখো তুমি যেই দোকানটার কথা বলছো আমি বুঝতে পেরেছি কোন দোকানটার কথা বলছো। ওই এরিয়াটার মধ্যে বর্তমানে প্রচুর বিরিয়ানির দোকান, মানে ফার্স্ট টু এন্ড এমন কোনো আউটলেট নেই ওখানে নেই, একদম শুধু বিরিয়ানির দোকান, একই টাইপের বিরিয়ানির দোকান। তো সেখানে একটা প্রচন্ড লেভেলের একটা কম্পিটিশন রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে যার মতো বিজনেস স্ট্র্যাটেজি রাখছে, যে আমি যদি একটা এরকম অফার চালিয়ে যদি দুটো মানুষ বেশি আসে বা আমার দোকানে সেল বাড়ে তাহলে তো ওনার লাভ আছে, তাই না? ঠিক আছে, যার যার বিজনেস। আদৌ কি জিনিসগুলো দিচ্ছে? আমি কতটা জেনুইন বলতে পারবো না, কিন্তু রিসেন্টলি একটা ভিডিও দেখছিলাম, তো সেখানে দেখলাম যে না ওনারা মনে কিছু একটা দিয়েছিল কোনো একটা কাস্টমারকে, কিছু একটা দিয়েছে, না মনে হয় সত্যি। ওকে হ্যাঁ আচ্ছা, যারা ভাইরাল হয়েছিল কিছুদিন আগে অবধি, নন্দিনী দি, ফোন পে পরোটা, ঠিক আছে, তারপরে এক মাখা কাকু বলে একজন আছে, সবকিছু মাখিয়ে দিচ্ছে, তা এখন তারা কি আদৌ আছে নাকি তাদের সবকিছু কমে গেছে, সে ফেমটা নেই, নেমটা নেই? দেখো মাখাওকে যদি বলো, ওনার বাড়ি আমাদের ওখানে, ওকে তা উনি বর্তমানে কাউকে ভিডিও করতে দেয় না। ওকে উনি যদি কাউকে ভিডিও করতে দেয় তাহলে তার থেকে টাকা নেয়। ওকে ভিডিও করার জন্য ভিডিও করার জন্য টাকা নেয়। তো অনেকে যায় না, আমি তো করি না, আমি তো ওনার দোকানের সামনে দিয়ে প্রায় যাই, ঘুরি, দেখি, ব্যাস, ঠিক আছে। বিশেষ করে একটা কথা বলি, দেখো ওনার কাস্টমার বেসটা হচ্ছে স্টুডেন্ট, ওনার একটা স্কুলের সামনে উনি বিক্রি করে, উনি ভাইরাল হলেই কি আর নাই হলেই কি। তো সে জায়গায় দাঁড়িয়ে ওনার ভাইরাল হলেও যা বিক্রি হবে, হয়তো দুটো লোক বেশি হয় ভাইরাল লোক, কিন্তু ওই পেয়ারা মাখা খাওয়ার জন্য কেউ কলকাতা থেকে নিশ্চয়ই যাবে না, ঠিক আছে। তো সে জায়গায় দাঁড়িয়ে উনি ভাইরাল হলেই কি না হলে কি, তাও দোকানে কাস্টমার থাকবে, মানে সেই স্টুডেন্ট গুলো হয়তো সেখানে খেতে আসবে। আর যদি বলো নন্দিনী বা ফোনপে পরোটা, ফোনপে পরোটার দোকানে আমি এখনো অব্দি যাইনি না। ওনার বাঘাযতীনের দোকান অনেক এখনো বিভিন্ন জায়গায় আউটলেট খুলেছেন, নিউ টাউনে বোধ হয়, কালীঘাটে বোধ হয় খুলেছেন। আলটিমেটলি আমি বলবো ওনাকে ওই বাঘাযতীনে ফিরে আসতে হবে একদিন। আমি একটু লিখে আজকে এই পডকাস্টে বলে যেতে পারি, ওনাকে ঘুরে ফিরে বাঘাযতীনে ফিরে যেতে হবে। কেন? কারণ হচ্ছে পরোটা জিনিসটা উনি এখন বর্তমানে ওনার দোকানটা চলছে কিন্তু পুরোপুরি ওনার এই ভিডিওর উপরে, ওনার ওই কথাবার্তার উপরে কিন্তু পুরোপুরি দোকানটা চলছে। কিন্তু যদি বলো বাঘাযতীনের দোকানটা, ওখানে কিন্তু একদম ওটা কিন্তু একদম স্টেশনের গায়ে লাগানো, তো স্টেশনের কিন্তু একটা কাস্টমার বেস অটোমেটিক্যালি থাকে। ওকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনার মনে হয় না ওখানকার কাস্টমারটা লাগবে, কিন্তু কালীঘাট নিউ টাউনের মতো জায়গায় ওনার কাস্টমার বেস শুধুমাত্র ভিডিও দেখে, কারণ ওখানে পেটাই পরোটা খাওয়ার জন্য কেউ মানে দূর থেকে যাবেও না, আর ওখানে গিয়ে মানে বিরাট কিছু এমন কিছু নয় যে ওটা খাওয়ার জন্য ওখানে যাবে। আর যদি বল নন্দিনীদির কথা, নন্দিনীদির বর্তমান অবস্থা যেটা, নন্দিনীদির যেটা ডালহৌসি থেকে স্টার্ট হয়েছিল তার দোকান, তো সে জায়গায় দাঁড়িয়ে সে কিছুদিন আগে নিউ টাউনে একটা দোকান খোলে। আমি ডালহৌসিতে যখন লাস্ট দেখেছিলাম দোকানটা ভালোই চলছিল, কিন্তু নিউ টাউনটা মানে নিউ টাউনের কাস্টমার বেসটা কিন্তু আলাদা, আর ডালহৌসি কাস্টমার বেসও কিন্তু আলাদা। ডালহৌসিতে শুধুমাত্র ভিড় হয় লাঞ্চ টাইমে, অফিস টাইম একদম। কিন্তু নিউ টাউনের যে দোকানটা এখন বর্তমানে অনেক কিছু নতুন নতুন খাবার দাবার লঞ্চ করেছে। নন্দিনীদির মোটামুটি সারাদিনই টুকটাক লোকজন থাকে, আমি একদিন গিয়ে দেখেছিলাম, মানে বেশ অনেকদিন আগে। কিন্তু একটা কথা, এই ভাইরাল জিনিসটা বেশি দিন থাকবে না। কোনো জিনিস যদি ভাইরাল হয়, ধরো কোনো একটা দোকান বা কোনো একটা মানুষ যদি ভাইরাল হয়, মানে অনেকেই আছে, যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, যেমন মাখা কাকু না, যেমন হচ্ছে বাদাম কাকু বলে একজন ছিলেন,
বাদাম কাকু খুব ফেমাস হয়েছিল, কিন্তু মোটামুটি 1-1.5 মাসের মধ্যে প্রচন্ড ফেমাস হয়ে গেছিল। গানটা তো প্রচুর ফেমাস। হ্যাঁ, বাদাম নেবে নাকি একটা গান। তো উনি কিন্তু ওনাকে কিন্তু এখন দেখা যায় না। উনি নাকি বাড়ি করেছিলেন, আলটিমেটলি কিন্তু ওনাকে কিন্তু আবার সেই বাদাম বিক্রি করতে বেরোতে হয়েছে। যদি তোমরা রিসেন্ট কিছু ভিডিও ফলো করো, অনেকেই ভিডিও ছাড়ে ওনাকে সেই উনি হয়তো বোম্বে গেছিলেন শুনেছিলাম, অনেক কিছুই করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনার ভিডিওটা যে ডিজে ভার্সনটা যখন তৈরি হয় তখন থেকে কিন্তু উনি ভাইরাল, তার আগে তো উনি ভাইরাল ছিলেন একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন উনি ভাইরাল হয়েছিলেন তো তখন ওনার একটা মানে বিরাট ব্যাপার, উনি কাউকে চিনছেন না, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন বর্তমানে কিন্তু ওনার কিচ্ছু নেই। উনি যেই বাদাম বিক্রি করতে এলাকায় গান গেয়ে এখনো তাকে সেইভাবে গিয়ে মানে গান গিয়ে বাদাম বিক্রি করতে হচ্ছে। তার বিশেষ কারণটাই হচ্ছে যে এখন তার কিন্তু একটা লজ্জা লাগছে। আমি একটা রিসেন্টলি একটা ভিডিও দেখছিলাম, উনি কারোর সাথে কথা বলতে চাইছেন না। ওনার ওই যে বাদাম বিক্রি করা, উনি তো একটা জায়গায় পৌঁছে গেছিলেন, তাই না? একজন ধরো 1 থেকে 100-তে উঠে গিয়ে আবার 0-তে নেমে আসা, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনার এখন বর্তমানে বাদাম বিক্রি করাটা একটা বিরাট একটা ওনার কাছে স্ট্রাগলের ব্যাপার। এরকম একটা ব্যাপার রয়েছে। কিন্তু ভাইরাল জিনিসটা বেশি দিনের নয়, কিছুদিনের জন্য। আর অনেকে ভাইরালটাকে ধরে রাখে, যারা ধরে রাখতে পারে না তারাই হারিয়ে যায়। আচ্ছা, আমরা বিরিয়ানির বিষয়ে তোমাকে আমি টপ 5 বলতে বলেছি। এখন যদি তোমাকে আমি বলি যে স্ট্রিট ফুড, তার মধ্যে নন্দিনী দিও পড়ে, অরুণ দাও পড়ে, ঠিক আছে, আরো অনেক দোকান আছে। তা তোমার মতে টপ 5 স্ট্রিট ফুড গুলো কি কি? টপ 5 বলতে যদি আমি 1 to 5 বলি, ঠিক আছে, তো ফার্স্টে আমি রাখবো ডেকার্সনে অরুণ দা। ওকে, মোটামুটি ডেকার্সনে তোমরা গেলে স্ট্রিট ফুডের একটা হাব, কিন্তু তার মধ্যে কিছু দোকান আছে যে খাবারগুলো ভালো। ওকে, ওখান থেকে তোমরা চিত্তবাবুর দোকানের স্টুটা খেতে পারো। অনেকে বলে ওভার হাইট, কিন্তু আমার স্টুটা সত্যি ভালো লাগে। ওকে, একটু ভালো খেতে গেলে একটু প্রাইস দিতে হয়, স্বাভাবিক ব্যাপার, তোমাকে ভালো খেতে গেলে একটু পে করতেই হবে। ওকে, তো সে জায়গায় দাঁড়িয়ে ফার্স্টে রাখবো অরুণদার দোকানে ভেজ হোটেলের খাবার দাবার। ওকে, সেকেন্ডলি রাখবো চিত্তবাবুর দোকানে স্টুটা খাওয়া যেতে পারে, একদম জেনুইন চিকেন স্টু। হ্যাঁ, চিকেন স্টু। থার্ড রাখবো হচ্ছে যদি স্ট্রিট ফুড বলে, একদম স্ট্রিট লেভেলে ফুটপাতের দোকান যদি বল, তাহলে বলতে পারি ডেকার্স লেডি। আর একটা খাবার আছে কুলচার, আমি এখন নামটা মনে পড়ছে না দোকানের, আমি রিসেন্টলি খেয়ে এসেছি। কুলচার বাটার চিকেন বিক্রি করে। ওকে, বাটার চিকেন ভর্তা, সরি ভুল বলছি, কুলচার চিকেন ভর্তা বিক্রি করেন, সত্যি জেনুইন। মানে এই 3টে দোকান আপাতত আমার চোখে সত্যি মানে জেনুইন খাবার দাবার ভালো বিক্রি করেন। আর এছাড়া প্রচুর স্ট্রিট ফুড আছে, ধরো বাগবাজার সাইডে প্রচুর স্ট্রিট ফুড আছে। আর লালটু কেবিন বলে একটা দোকান আছে স্ট্রিট ফুডে। ওকে, ওখানকার ভেটকি ভাপা, চিকেন ভাপা, মাটন ভাপা এগুলো খুব ভালো মানে খাওয়া যেতে পারে। আর যদি মোমোর কথা বলো, শ্যামবাজারের বাবুলালের মোমো স্ট্রিট ফুড লেভেলে খুব ভালো। ওখানকার ফার্স্ট ওনারাই ভেটকি মোমো স্টার্ট করেছিলেন, আমার তো খুব ভালো লেগেছে। মোটামুটি এই 5টা আমার খুব ভালো লাগে খাবার দাবার, যদি ফুটপাথ লেভেলে কথা বলো। ওকে, আচ্ছা, এতক্ষণ ধরে আমরা অনেক বিষয়ের উপর আলোচনা করেছি। এবার একটু আমাদের একটা স্পেশাল কোয়েশ্চেন থাকে, সেটা হলো যে তোমার লাইফে কোনো সময় কি কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে? মানে কোনো স্পিরিচুয়াল টাইপ, কোনো ভৌতিক ঘটনা টাইপ কিছু? ভৌতিক ঠিক বলবো না, কিন্তু জানি না কি হয়েছিল। তুমি বললে যখন একটা বলার সুযোগ পেলাম আমি কথাটা, আমি কাউকে বলিনি এখন অব্দি। আমি অ্যাকচুয়ালি এটা বলবো কিনা আমি ভয় লাগছে ব্যাপারটা। ওকে, আমি রিসেন্টলি মন্দারমণি গেছিলাম। ওকে, ঠিক আছে, এই কিছুদিন আগে ঘটনা, আমি কাউকে বলিনি, কিন্তু মানে আমার সাথে যে এইভাবে ঘটবে আমি জানি না, অ্যাকচুয়ালি ঘটেছিল কিনা আমি জানি না, কি হয়েছিল। রিসেন্টলি মন্দারমণি গেছিলাম আমি। তো মন্দারমণিতে আমরা কিছু ব্লগার্স ছিলাম এবং অন্যান্য অনেকে ছিলাম। তো আমরা 4 জন একটা রুমে ছিলাম। ওকে, তো ফার্স্ট ডে যখন আমরা ঢুকি, তো রুমে ঢুকলাম, খুব ভালো কথা, সারাদিন কাটলো খুব সুন্দর। রাত হলো, আমরা এদিকে ওদিকে বিচ ফিচ থেকে ঘুরে আসলাম, ঘুরে এসে আড্ডা ফাড্ডা পাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে। তো আমরা রুমে বসে আড্ডা পাচ্ছি। ওকে, এবার হ্যাংলাবাজকে চেনো হয়তো তোমরা, অর্পণদা বলছে ভাই চ একটু ঘুরে আসি বিচের ধারে। বিচের ধারে গেলাম, বিচের ধারে গেলাম মানে এবার আর ছিল হচ্ছে অর্পণদা ছিল, আর অর্পণদা 2টো বন্ধু ছিল, আর আমি আর অর্পণদা এই 2টো বন্ধু, মানে টোটাল 4 জন ছিল। এবার বাকিরা মোটামুটি তখন ওই 12টা মতো বাজে, ঠিক আছে, সবাই ঘুমিয়ে পড়েছে, মোটামুটি কেউ নেই, মানে রিসর্টে কেউ নেই, আশেপাশে পুরো শান্ত। এবার আমরা বললাম চলো একটু বিচের ধার থেকে ঘুরে আসি। আমরা 2জন যাবো, কিন্তু বাকি 2জন যাবে না।
মানে বাকি যে দুজন আছেন তারা বলছে না আমি যাবো না, আমার ভালো লাগছে না, এই আমি ঘুমাবো, সারাদিন যেহেতু ক্লান্তির ব্যাপার, ঠিক আছে থাকতো না। এবার আমি আর অর্পণদা গিয়েছিলাম। ওকে। গিয়ে যাচ্ছি মোটামুটি বিচের ধারে, বুঝতে পারছো রাত্রেবেলা আমরা একটা নতুন একটা জায়গায় গেছি, আদৌ তো জানি না সেখানে কি, আর রিসর্টটা একদম নতুন ছিল, ঠিক আছে, আমরা জানি না কি হয়েছিল, রিসর্টটা নতুন, এদিকে কিন্তু কালার ফালার একদম নোংরা, ব্যাপারটা আমরা জানি না আদৌ কি ঘটনাটা, হয়তো রিসর্ট যারা পুরনো যারা ছিল রিসর্টের মালিক তারা হয়তো ছেড়ে চলে গেছে, এরকম কিছু একটা আমি পরে যেটা শুনলাম। তো রিসর্ট আমরা গিয়েছি বিচের ধারে, এবার বিচের নিচে তো নামা যাবে না, কারণ রাতে জোয়ার জল উপরে, দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প টল্প করছে, মানে যে দু একজন সিকিউরিটি গার্ডও ছিল আমরা দেখতে পেয়েছিলাম আসার সময়, যখন আমরা এই ঘুরে তাকাচ্ছি মানে বিচ থেকে রিসর্টের দিকে তাকাচ্ছি কাউকে দেখতে পাচ্ছি না, মানে পাশের যে রিসর্ট পাশের রিসর্টে কাউকে দেখতে পাচ্ছি না। ওকে। আমি বললাম যে না ঘটনাটা তো, এবার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, এটা তাও সাহস নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ভয় তো লাগছে মনে, একটু আমার ভয় লাগছে, ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে অর্পণদা বললো ঠিক আছে আর দাঁড়াবো না, চল ভালো লাগছে না, দাঁড়ালাম, ওখান থেকে তারপর আসতে লাগলাম, এসে মোটামুটি কোন রকম করে রুমে ঢুকেছি। কিন্তু ঘটনাটা কোথায় শুরু হলো, আমি যখন ঘুমিয়েছি, মানে আমি কর্নারে শুয়েছি একদম বিছানা, চারজন শুয়েছি, আমার পাশে হচ্ছে একজন অর্পণদা একটা বন্ধু, তারপর একটা বন্ধু, ওই পাশে অর্পণদা, আমি ব্যালকনির সাইডটাই শুয়েছি, ঠিক আছে। আমি ধরো আমার একটা জিনিস মাথায় ঢুকে আছে কিন্তু অলরেডি, যে আমি সমুদ্রের ওখান থেকে একটা হালকা ভয় পেয়েছি, ঠিক আছে। তো এবার রাত্রেবেলা মোটামুটি 12:30 একটা বাজে, তো আমরা রুমে এসে, তখন আর কোনো আড্ডা নেই, ওরা ঘুমিয়ে পড়েছে আমরা ঘুমিয়ে পড়েছি, তারপর সাইডে এসে, তো এবার কি হলো, আমি মোটামুটি ওই চোখে মানে যেহেতু ক্লান্তি সারাদিন, তো এবার হালকা চোখে ঘুম এসছে, ঘুমিয়েছি, ঘুমিয়ে হঠাৎ করে কিছুক্ষণ পরে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙেছে না আমি স্বপ্ন দেখছি বুঝতে পারছি না, আমি দেখছি এই পাশে কেউ নেই, আমার যে লেফট সাইডটা মানে আমি যে এই পাশে ধরে শুয়ে আছি, মানে ব্যালকনির সাইডে শুয়ে আছি, আমার এই পাশে আর কেউ নেই, না অর্পণদার দুই বন্ধু আছে না অর্পণদা রয়েছে। আমি রীতিমতো আমি আমি তখন বুঝতে পারছি আমি স্বপ্ন দেখছি না কি দেখছি, এটা কেন হয়েছিল কি হয়েছিল আমি বুঝতে পারছি না। এবার লাইটটা তো অফ, এবার বেড সুইচ যেহেতু ছিল সঙ্গে সঙ্গে লাইটটা আমি অন করে দিয়েছি, ঠিক আছে, তারপর মানে একটু লাইটটা যে অন করেছি তখন আমি চেঁচামেচি শুরু করে দেয়, তারপরে দেখছি অর্পণদা ওরা দেখছি উঠছে, কিন্তু আমি ওই যে মুভমেন্টটা আমি এখানে তাকে আছি, আমি কিন্তু শিওর বলছি আমি জানি না ওটা কি দেখলাম, আমি ওদেরকে পাশে দেখতে পাইনি, মানে পুরো ব্ল্যাঙ্ক, এমন আছে বেডশিটের জন্য মানে সরি যেটা আর কি চাদর থাকে গায়ে ওটার জন্য না, আমি কাউকে দেখতেই পেলাম না, ওখানে কেউ নেই ওখানে। ওকে। মানে ওই যে ভয় পেয়েছিলাম আমার রিসেন্ট ঘটনা, মানে আমি সত্যি সেদিনকে রাতে ঘুমাইনি, আমি জেগেছিলাম। মানে তুমি বলতে চাইছো যে মন্দারমণির ওই রিসর্টে কোনো একটা ভূতি, আমার মনে হয় রিসর্টে কিছু একটা রয়েছে না, আর সেই কারণে হয়তো রিসর্টের যে পুরনো যারা ছিলেন মানে পুরনো মালিক সে ছেড়ে চলে গেছে। ওকে। এবং যারা নতুন, আমরা তো ওপেনিং সেরিমনিতে গেছিলাম, এবং এইরকম ভাবে আমার সাথে কেন ঘটবে আমি জানি না, অনেক রাশি ফাশির ব্যাপার থাকে এখানে, যে অনেকে হালকা রাশি থাকলে নাকি, আমার হালকা রাশি, আমি নাকি এরকম ভয় পাই, মানে আমার স্বাভাবিক এটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি পেয়েছিলাম, কেন কি আদৌ কিছু আছে কিনা বা আদৌ কিছু এক্সিস্ট করে কিনা এরকম কিছু আমার জানা নেই, তো আমি সত্যি সেদিনকে পর থেকে আমি কোথাও গেলে আমার নিজের বাড়িতে লাইট জ্বালিয়ে ঘুমাই, আমি আর লাইট ছাড়া আমি নেই, এরকম একটা ব্যাপার। আচ্ছা, যেহেতু তুমি এইসবে বিশ্বাস করো, তা সেক্ষেত্রে ভগবানে কতটা বিশ্বাস করো? ভগবানকে বিশ্বাস করি। ওকে। ভগবান ছাড়া কেউ নেই, মানে ভগবান ছাড়া কিছু হতে পারেই না। ওকে। আমাদের সৃষ্টিকর্তা ভগবান, ওকে, তো সেখানে তার উপরে কিছু নেই, তো সেখানে আর কিছু বলার নেই। ওকে, তো আজকের মতন আমরা পডকাস্টটা এখানেই শেষ করছি। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের টাইম দেওয়ার জন্য, আমাদের পডকাস্টে আসার জন্য। তোমার এখানে এসে কেমন লাগলো? দেখো, ফার্স্ট টাইম এরকম একটা পডকাস্টে আসলাম আর এক্সপিরিয়েন্স খুবই ভালো। ওকে। আর স্পেশালি সুমন, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো এখানে এসে, অনেক কিছু কথাবার্তা, অনেক যেগুলো কথাগুলো ভেতরে ছিল হয়তো কারোর সঙ্গে বলতে পারছিলাম, হয়তো তোমার থ্রুতে বললাম। ওকে, খুব ভালো লাগলো। ওকে, থ্যাংক ইউ বাপন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মতন আমরা ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের পডকাস্টে। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। আর অনেকেই আমাদের ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, তোমরা আমাদের যতটা সাপোর্ট করবে আমরা তোমাদের জন্য আরো অন্যান্য ধরনের নতুন ধরনের পডকাস্ট নিয়ে আসতে পারবো। তো বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট পডকাস্ট।